হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন সবাই। আপনারা যারা আসন্ন এটিইও এবং প্রাইমারি হেড টিচার এর নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তাদের প্রস্তুতি আরও কয়েক গুণ এগিয়ে নিতে বিবি ম্যাথ একাডেমি ফেসবুক পেজ এবং বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলে কিছু ক্লাস আপলোড করা হচ্ছে। সেসব ক্লাস দেখলে আশা করি উপকৃত হবেন। আজকের এই ক্লাসটি 13তম ক্লাস এবং আজকের এই ক্লাসে আমরা কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। আর আজকের ক্লাসে প্রথম যে গাণিতিক সমস্যাটির সমাধান নিয়ে আলোচনা করব, এটি প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট টিচার 2016 এর নিয়োগ পরীক্ষায় এসেছিল। কে বলেছে এই গাণিতিক সমস্যাটিতে যে 1 + 2 + 3 + 4 +... +99 ইকুয়াল টু কত? এখানে 1 2 3 4 5 6 .90 এগুলো কোন সংখ্যা? আপনারা অবশ্যই জানেন এগুলো স্বাভাবিক সংখ্যা, তাই না? তো আমরা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি আমরা জানি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির যে সূত্র সেটি হলো কি n × n + 1/2। এখন একটা কথা বলি, যদি আপনারা কেউ কোশ্চেন করেন যে আসলে স্বাভাবিক সংখ্যা, এগুলো যে স্বাভাবিক সংখ্যা আমি কীভাবে বুঝবো, যদি কেউ স্বাভাবিক সংখ্যা সম্পর্কে যদি না জেনে থাকেন, তাহলে আমি তাদের জন্য বলছি, আমরা সংখ্যা রেখা জানি, তাই না? সংখ্যা রেখা কি একটি মিডল পয়েন্ট থাকে যেটাকে আমরা মূল বিন্দু ধরি, তার ডান দিকে কি থেকে 1 2 3, ডান দিকের নাম্বারগুলো পজিটিভ ... ইনফিনিটি, বাম দিকের নাম্বারগুলো হচ্ছে নেগেটিভ ... ইনফিনিটি। এই যে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত ডান দিকের যে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো, ডান দিকের 1 থেকে ইনফিনিটি পর্যন্ত যে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো, সেগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। সেগুলোকে বলা হয় কি? স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যা সেটকে আমরা n দিয়ে প্রকাশ করি। nতে হচ্ছে ন্যাচারাল নাম্বার, অর্থাৎ 1 2 3 4 ... ইনফিনিটি। ঠিক আছে? 1 থেকে ইনফিনিটি পর্যন্ত যে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। তাহলে এখানে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি আমরা জানি কি n × n + 1/2। এখানে n সংখ্যক, এখানে কত সংখ্যক রয়েছে স্বাভাবিক সংখ্যা? 99 সংখ্যক, 99 সংখ্যক। তাহলে n এর মান হবে কি? যেহেতু এখানে 99 সংখ্যক স্বাভাবিক সংখ্যা রয়েছে, তাহলে n এর মান হবে 99। অতএব এখানে আমরা মান যদি বসাই 99, আবার হচ্ছে কি n হচ্ছে কি 99 + 1/2, তাহলে 99 গুণন 99 + 1 বলতে কি 100, তাই না? /2, 2কে 2 দ্বারা 100কে যদি ভাগ করি তাহলে ভাগফল আসে কি 50। এখন আমরা গুণ করে দিই, 0 5 লং 45 5, হাতে গেল 4, 5 লং 45, 4 কি 49। তাহলে অ্যান্সার হচ্ছে কি 4950। অতএব খ হলো কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট আরেকটি গাণিতিক সমস্যার সমাধান দেখি। এখানে বলছে কি যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27 40 65কে ভাগ করলে যথাক্রমে 3 4 5 ভাগশেষ থাকবে। এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে, এখন এই অপশনগুলোর মধ্যে কোন বৃহত্তম সংখ্যা? এখন বলি, যদি এমন হয় যে এটা দিয়ে 10 দিয়ে ভাগ করলেও ভাগশেষ কি 3 4 5 থাকে, 12 দিয়েও যদি থাকে, 14 দিয়েও যদি কি 3 4 5 আসে, 16 দিয়েও যদি আসে, তাহলে অ্যান্সার হবে কোনটা? 16। এখানে বলেছে কিন্তু এখানে যেগুলো দিয়ে অ্যান্সার আসবে তার মধ্যে সর্বোচ্চ বড় যেটা, সবচেয়ে বড় যেটা, হ্যাঁ, বা সর্বোচ্চ যে মানটি, সেটার কথাই বলছে এখানে যে হ্যাঁ কোন বৃহত্তম সংখ্যা দ্বারা। ঠিক আছে? কোন বৃহত্তম সংখ্যা, যদি এখানে 3টি দিয়ে যদি এই রেজাল্টটা আসে, তাহলে 3টির মধ্যে যেটা সবচেয়ে বড় সেটি হবে কি এই কোশ্চেনের অ্যান্সার। তো আমরা দেখে নিই যে কোনটি অ্যান্সার হয়। যেমন এখানে টেকনিক্যালি আসলে কিছু কাজ করতে হবে, তাহলে আমরা সহজেই এই ধরনের গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো। এখানে 27 40 65 রয়েছে, তাই না? এখন এখানে দেখেন তো, প্রথমে আমরা একটাকে মিলাবো, একটা দিয়ে, তার মানে কি 27কে যদি আমি যে সংখ্যা দিয়ে যেটা অ্যান্সার হতে পারে সেটা দিয়ে যদি আমরা 27কে ভাগ করি, তাহলে ভাগশেষ কত আসবে? 3 আসবে। প্রথমে একটাই মিলেই। এখানে দেখেন তো, 16 দিয়ে 27কে ভাগ করলে কি ভাগশেষ 3 আসে? এটা হচ্ছে শর্টকাট টেকনিক। ঠিক আছে? যেমন 16 দিয়ে যদি আমি ভাগ করি, আসবে কি 16 × 2 = 32 হয়, তার মানে কি 16কে 16, ভাগশেষ কত আসে?
1 1 11 আসে। তার মানে কি প্রথমেই আমরা বলতে পারি যে এটা অ্যান্সার হতে পারবে না, যেহেতু 16 দিয়ে যদি আমি 27কে ভাগ করতেছি তাহলে 3 আসতেছে না, তার মানে এটা হতে পারে না। এখন 14 দিয়ে যদি আমি ভাগ করি 27কে, 14 দিয়ে কি 14কে 14 হয়, 14 দুগুণে 28 হয়, এখানে রয়েছে 27, তার মানে কি 14কে 14 ভাগশেষ কত আসে 3 1, তার মানে কি 3 আসেনি, তাহলে কি এটা হতে পারে না। এখন 12 দিয়ে দেখি 27, 12 রয়েছে তাই না, 12কে 12, 12 দুগুণে কত 24, ভাগশেষ 3 আসছে, তার মানে এটা হতে পারে এটা দিয়ে। কিন্তু আরও কিছু কন্ডিশন রয়েছে, 40কে ভাগ করলে এটা আসতে হবে, 65কে ভাগ করলে 5 আসতে হবে, তাহলে এটা অ্যান্সার হতে পারবে। আচ্ছা ঠিক আছে, করে দেখি। আমি যদি নাও করি তাও কিন্তু বুঝতে পারবো কীভাবে। এই যে আরেকটা সংখ্যা রয়েছে কি 10, 10 দিয়ে দেখি এটাকে ভাগ যায় কি না, বা ভাগ করলে ভাগশেষ 3 আসে কি না। কত রয়েছে 10, তাই না, তাহলে কি 10 দুগুণে কত হয় 20, আর ভাগশেষ এই যে 10 দিয়ে 27কে ভাগ করলে কি ভাগশেষ আসে 3 আসে, আসে নাই। তার মানে আর বাসি এই যে 4 আর 5 দিয়ে যে আমি দেখব, হ্যাঁ এই এই যে 12 দিয়ে যে এটাকে ভাগ করে দেখলে দেখব যে এটা আসবে বা অ্যান্সার হবে, সেটা জাস্টিফাই করার জন্য তার আগেই তো দেখতেছি ক খ গ এই 3টা অ্যান্সার হতে পারতেছে না, ক খ ঘ এই 3টার কোনোটি অ্যান্সার হতে পারে না, কেননা প্রথম কন্ডিশনটাকেই এরা স্যাটিসফাই করতে পারতেছে না। তাহলে আমি এক প্রকার বলতে পারি যে বারে হচ্ছে কি এই গাণিতিক সমস্যাটির অ্যান্সার। প্রথমে এইভাবেই দেখবেন, ঠিক আছে, যে কোনো একটি সংখ্যা দিয়ে প্রথম একটিকে মিলাবেন, যদি মিলে তাহলে আবার কনফার্ম হওয়ার জন্য পরেগুলো মিলাইতে হবে। কিন্তু এইভাবে আমি দেখতেছি কড দিয়ে মিলাইলাম, প্রথমটাই মিলল না। 16 দিয়ে 27কে ভাগ করার ফলে পর যে ভাগশেষ 7 আসবে আসেনি, তার মানে কি প্রথমেই এটা আউট। 14 দিয়ে ভাগ করলাম, ভাগ করার পর দেখতেছি ভাগশেষ কত আসে 3 না এসে কত আসে 13 আসে, তার মানে কি এটাও আউট। আবার ঘ দিয়ে দেখি 10 দিয়ে 27কে ভাগ করলে ভাগশেষ 3 না এসে কত আসে 7 আসে, তার মানে কি এটা প্রথম স্টেপেই কিন্তু আউট হয়ে যাচ্ছে। একটা মাত্র দেখলাম 12, যেটা 27কে 12 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত আসে 3 আসে। এখন নেক্সট পরেগুলো দেখি কনফার্ম হওয়ার জন্য, ওভার শিওর হওয়ার জন্য। এখানে কি 3 12 কত হয় 36, ভাগশেষ কত 4, এই যে 12 দিয়ে 40কে ভাগ করে 4 আসে ভাগশেষ আসে। আবার দেখি এখন 65কে 12 দিয়ে ভাগ করি, 65কে ভাগ করে কি 5 12 কত হয় 60, ভাগশেষ 5 আসে। তার মানে কি 12 দিয়ে যদি আমি 27কে ভাগ করি, 40কে ভাগ করি, 65কে ভাগ করি, তাহলে যথাক্রমে কি 3 4 5 ভাগশেষ থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। এভাবেই এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে হবে। নেক্সট আরও কিছু গাণিতিক সমস্যার সমাধান দেখি। এখানে কি বলেছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, প্রস্থের দ্বিগুণ, প্রস্থ যদি এক্স হয় তাহলে দৈর্ঘ্যটা কী হবে 2x, এটা বলছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তার মানে প্রস্থ এক্স হলে দৈর্ঘ্য হবে কি 2x। আয়তক্ষেত্রটি ক্ষেত্রফল 1250 বর্গমিটার হলে এর দৈর্ঘ্য কত, অর্থাৎ এই যে 2x ইকুয়াল টু হোয়াট, এটা আমাদের কি করতে নির্ণয় করতে বলছে। আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জানি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি জানি, দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাই না, এটা জানি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখানে এই আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল দেওয়া রয়েছে কত 1250, আমরা ধরে নিয়েছি কিন্তু প্রস্থ হচ্ছে কি এক্স, দৈর্ঘ্য হবে কি 2x। প্রস্থ যদি এক্স হয় তাহলে শর্ত মতে দৈর্ঘ্য কত হচ্ছে 2x হচ্ছে, কেননা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখি কি 2x আর x গুণ করলে কি হয় 2x স্কোয়ার ইকুয়াল টু কি 1250 এক্স স্কোয়ার। এখন 1200 যেহেতু এক্স এর মান নির্ণয় করব, এক্স এর মান নির্ণয় করলে তো আমরা হচ্ছে 2x এর মান নির্ণয় করতে পারবো, তাই না, যে যেহেতু দৈর্ঘ্য হচ্ছে 2x আর দৈর্ঘ্যের মান নির্ণয় করতে বলছে, তাহলে কি করবে 2 কি গুণ অবস্থায় রয়েছে ডান দিকে, এটাকে বাম দিকে নিয়ে গেলে কি হবে ভাগ হয়ে যাবে। এখন এই 1250কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কি হয় 12 কি 12কে 2 দিয়ে ভাগ করলে 6, 5কে 2 দিয়ে ভাগ করলে কত হয় কত 2 দুগুণে কত 4, এখানে থাকে 1 10, 10কে 2 দিয়ে ভাগ করলে কত 5, অর্থাৎ 1250কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে কত 625,
এক্স স্কোয়ার, এটা আমরা বর্গমূল নেই, উভয় দিকে কী নিলাম, বর্গমূল নিলাম। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার আর রুট কেটে যাবে এক্স। দেখেন 625, 625-এর বর্গমূল হচ্ছে 25। কীভাবে, যদি 25-এর স্কোয়ার করি, হ্যাঁ 25 গুণন 25 মানে হচ্ছে কি 625, আর 25 গুণন 25কে আমরা কীভাবে লিখতে পারি, 25 স্কোয়ার লিখতে পারি, তাই না? তাহলে 25 স্কোয়ার মানে কি 625 স্কোয়ার রুট কেটে যায়, এক্স হচ্ছে কি 25, এখানে কি মিটার বলেছে, মিটার। ঠিক আছে, যেহেতু তাহলে কি প্রস্থ হচ্ছে 25 মিটার, তাহলে দৈর্ঘ্য কত হবে, প্রস্থের দ্বিগুণ, তার মানে কি 2 × 25, তা কি 50 মিটার। এই যে দৈর্ঘ্য কী ছিল, 2x ছিল, তাই না? এই যে আমরা ধরেছি এখানে প্রস্থ কত পেলাম আমরা 25, তাহলে দৈর্ঘ্য হবে কত, 2 × 25 দ্বিগুণ 50। অ্যান্সার হচ্ছে কত, ক। আশা করি বুঝতে পেরেছেন, বুঝতে না বলে কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। নেক্সট আরেকটি গণিতের সমস্যার সমাধান দেখি। এখানে এই রাশিটির মান দেওয়া রয়েছে কি x + 1/x হচ্ছে স্কোয়ার রুট অফ 2, বলছে এটার মান নির্ণয় করতে হবে। আমরা জানি a² + b² সূত্র কি, a + b হোল স্কোয়ার মাইনাস 2ab, আবার জানি কি a - b হোল স্কোয়ার প্লাস 2ab, আরেকটা জানি হাফ a + b হোল স্কোয়ার মাইনাস a - b, এখানে হবে প্লাস এটা। তো এখন এখানে যে সূত্রটি দেওয়া রয়েছে x² প্লাস b² সূত্র, তাই না, x + 1 ডিভাইডেড এটা, তাহলে a² + b² সমান কি জানি 1 ডিভাইডেড x + 1 x + b, b বলতে কি 1 ডিভাইডেড x মাইনাস 2ab, ab বলতে 1/x। এখন x প্লাস a + b হোল স্কোয়ার, ঠিক আছে, a² + b² সমান কি a + b হোল স্কোয়ার। এখানে দেখেন এখানে কোন ফর্মেটটা নেব, এটা নির্ভর করবে এখানে যে রাশিটি দেওয়া রয়েছে সেটির উপর। যেহেতু এখানে a + b এর মান দেওয়া রয়েছে, সেহেতু আমরা প্রথম ফর্মেটটা নেব। ঠিক আছে, তাহলে এখানে a + b এর মান হচ্ছে কি স্কোয়ার রুট অফ 2 মাইনাস x কেটে যায় 2, স্কোয়ার রুট কেটে যায় 2 - 2 থেকে 0, তাহলে x² + 1 ডিভাইডেড x স্কোয়ারের মান হচ্ছে কত, 0। আশা করি বুঝতে পেরেছেন সবাই। আবার বলছি যে এখানে a² + b² সমান জানি a + b হোল স্কোয়ার মাইনাস 2ab, হ্যাঁ, আর a - b হোল স্কোয়ার প্লাস 2ab, আবার জানি কি হাফ ইন্টু a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার। এখন আমরা এখানে কোন সূত্রটি, এখানে কোন ফর্মেটটি ব্যবহার করব সেটি নির্ভর করবে এখানে যে রাশিটি দেওয়া থাকবে তার উপর। যেহেতু এখানে a + b এর মান দেওয়া রয়েছে, তার মানে কি এটার মান দেওয়া রয়েছে a + b, তাহলে আমরা প্রথম যে ফর্মেটটা সেটা ব্যবহার করব। তাহলে এখান থেকে a বলতে x, b বলতে 1 ডিভাইডেড x মাইনাস 2, a বলতে x, b বলতে 1 ডিভাইডেড x। এখানে x + 1 ডিভাইডেড x এর মান কি জানি স্কোয়ার রুট অফ 2, এর সূত্রের স্কোয়ার মাইনাস x কেটে যায় 2, 2 কেটে গেলে 0। আশা করি বুঝতে পেরেছেন সবাই, বুঝতে না বলে কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণে ভালো থাকবেন, আপনাদের প্রস্তুতি ভালো হোক, আপনারা একটা ভালো চাকরি পেয়ে যান, এই কামনাই করব। ধন্যবাদ সবাইকে।